সে না থাকলে উদ্ভিদের গায়ে এত রং থাকতো না। সে না থাকলে উদ্ভিদ কোষ তার নিজের খাবার নিজে তৈরি করতে পারতো না। সে না থাকলে সৃষ্টি জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া ফটোসিনথেসিস কিংবা সালোকসংশ্লেষণ হতো না। সে না থাকলে আমরা কেউই বেঁচে থাকতাম না। কথা বলছি উদ্ভিদ কোষের একটি অত্যাবশ্যকীয় উপাদান ক্লোরোপ্লাস্ট সম্পর্কে। তাই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে একটি বস লেভেলের ধারণা তৈরি করতে আমাদের আজকের পুরো ক্লাসটা দেখে ফেলুন। Hey guys, I'm Jahidul Sorob and I'm from the YouTube channel Biology Adda, যেখানে আমি সাধারণত এসএসসি এবং এইচএসসি পর্যায়ের জীববিজ্ঞানের ইন্টারেস্টিং সব টপিক নিয়ে মজার সব ভিডিও বানিয়ে থাকি। তো হালকেস্টাইন পরিবারের এটা আমার তৃতীয় ক্লাস। আগের দুটো ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করেছি কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি সম্পর্কে। সেই ক্লাসগুলো তুমি যদি এখনও না দেখে থাকো তাহলে এক্ষুনি ডেসক্রিপশনটা একটু চেক করো, তাহলে লিঙ্ক পেয়ে যাবা। সেখান থেকে আমাদের আগের দুটো ক্লাস দেখে আসো, তাহলে আমাদের আজকের ক্লাসটা বোঝা তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। তো প্রথমেই আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নিব, যেগুলো আমাদের ভর্তি পরীক্ষা কিংবা বোর্ড পরীক্ষাতে আসতে পারে। সো ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। এই অনন্য বৈশিষ্ট্য কথাটা কিন্তু আমি কোষপ্রাচীর যখন পড়িয়েছিলাম তখনও বলেছিলাম। অনন্য বৈশিষ্ট্য কথাটা মানেই হচ্ছে এই বৈশিষ্ট্যটা তুমি শুধুমাত্র এখানেই দেখতে পাবা, অন্য কোথাও দেখতে পাবা না। তাহলে যেহেতু ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, কাজে বুঝতে পারছো ক্লোরোপ্লাস্টকে তুমি উদ্ভিদ কোষ বাদে প্রাণী কোষে দেখতে পাবা না। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে তার নাম কেন ক্লোরোপ্লাস্ট ছিল? কারণটা একদমই সিম্পল। এই ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিকের ভিতরে ক্লোরোফিল নামক একটা সবুজ বর্ণকণিকা বা পিগমেন্ট থাকে, সেজন্যই তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে উদ্ভিদ কোষ বা উদ্ভিদকে আমরা যে সবুজ দেখি তার কারণ হচ্ছে তার ভিতরে একটা প্লাস্টিক থাকে যার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট আবার সবুজ কেন? কারণ তার ভিতরে একটা সবুজ বর্ণকণিকা থাকে যার নাম হচ্ছে ক্লোরোফিল। তাহলে তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, মানুষ যে সাদা হয় কিংবা কালো হয়, এটার আসলে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের মানব দেহে একটা প্রোটিন থাকে যার নাম হচ্ছে মেলানিন। এই মেলানিনের পরিমাণ কারো দেহে কতটুকু আছে সেটার উপরই তার কালারটা ডিপেন্ড করে। কারো দেহে যদি মেলানিন কম পরিমাণে থাকে সে সাধারণত ফর্সা হয়, আর কারো দেহে যদি আমার মতো মেলানিন একটু বেশি থাকে তাহলে সে সাধারণত কালো প্রকৃতির হয়। তাহলে আমরা জানলাম ক্লোরোপ্লাস্টকে কেন ক্লোরোপ্লাস্ট বলা হয়। একদমই সিম্পল, কারণ তার ভিতরে ক্লোরোফিল থাকে যেটার কালার হচ্ছে সবুজ, সে কারণে হচ্ছে ক্লোরোপ্লাস্ট সবুজ। আর ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে উদ্ভিদের কালার হয় সবুজ। অন্যদিকে মানব দেহের কালার নিয়ন্ত্রণ করে একটা প্রোটিন যার নাম হচ্ছে মেলানিন। 2 নম্বর যে ইনফরমেশনটা জানবো আমরা সেটা হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। এখন এই কথা শোনার সাথে একদল লোক বলবে, ভাই আমি তো জানি হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের ভিতরে সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু। ওয়েট একটু দাঁড়াও, একটু দেখতে হবে আমি কি বলছি। আমি কিন্তু বলতেছি যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। তো আমাদের জানতে হবে আগে সাইটোপ্লাজম জিনিসটা কতটুকু অংশ জুড়ে বিস্তৃত। আমরা ইজিলি মনে রাখবো একটা উদ্ভিদ কোষের ভিতরে এই যে তুমি লাল কালারের কোষঝিল্লিটা দেখছো, সেই কোষঝিল্লির ভিতরে এবং নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে আমরা বুঝতেই পারছি যে সাইটোপ্লাজমের সংজ্ঞাতেই তো নিউক্লিয়াস বাদ। সাইটোপ্লাজম হিসাবে কি নিউক্লিয়াস কাউন্ট হবে না? তাহলে যেহেতু হচ্ছে সাইটোপ্লাজমের সংজ্ঞাতেই নিউক্লিয়াস বাদে অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো আমাদের বিবেচনা করতে হবে। সো বাকি যে কোষীয় অঙ্গাণু যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিংবা লাইসোজোম, এই জিনিসপাতিগুলোর আছে সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু কোনটা? সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই জন্যই বলা হয় যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। 3 নম্বর যে ইনফরমেশনটা মনে রাখতে হবে সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম 1883 সালে উদ্ভিদ কোষে এই ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন, এবং তিনি যেহেতু নতুন কিছু একটা আবিষ্কার করছেন তার জন্য খুশিতে ঠেলায় হচ্ছে তিনি ওই দিন শ্যাম্পু দিয়ে গোসল করেন। সো শ্যাম্পু শিম্পার এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? সো 1883 সালে বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে কি আবিষ্কার করেন? ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন। 4 নম্বর যে ইনফরমেশনটা মনে রাখতে হবে সেটা খুবই ইন্টারেস্টিং। আমি আগেই বলছি যে যখনই হচ্ছে একটা উদ্ভিদ কোষ কিংবা প্রাণী কোষের কোনো একটা কোষীয় অঙ্গাণু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন হচ্ছে বিজ্ঞানীরা খুবই সাহিত্যিক হয়ে যান এবং তাকে বিভিন্ন ধরনের নামে ডাকেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরোপ্লাস্ট ছাড়া উদ্ভিদ যেহেতু হচ্ছে খাদ্য তৈরি করতে পারে না, এবং ক্লোরোপ্লাস্ট যেহেতু উদ্ভিদ কোষের খুবই অত্যাবশ্যকীয় উপাদান, তার জন্যই হচ্ছে বিজ্ঞানীরা এই ক্লোরোপ্লাস্টকে বিভিন্ন ধরনের নামে ডাকেন। মোটামুটি ভাবে 3টা নাম যদি তুমি মনে রাখতে পারো তাহলেই হবে। সেটা কি কি? ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কোষ হচ্ছে ক্লোরোপ্লাস্ট এই প্লাস্টিকটাতে খাদ্য তৈরি করে বা রান্নাবান্না করে। সেই জন্যই যেহেতু হচ্ছে এখানে উদ্ভিদ কোষের রান্নাবান্না হয়, সেজন্যই এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর বা কিচেন অফ দ্য সেল। 2 নম্বর যে নামে ডাকা হয় সেটা আসলে দেওয়া হয়েছে যে এই রান্নাবান্নার ফলে আসলে উদ্ভিদ কোষে কি জাতীয় খাদ্য তৈরি হয়। আমরা জানি সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের মাধ্যমে কি জাতীয় খাদ্য তৈরি হয়? গ্লুকোজ জাতীয়, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। সেই জন্যই মেইনলি এই যে ক্লোরোপ্লাস্ট তাকে ডাকা হয় শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা।
3 নম্বর যে নামে ডাকা হয় সেটা হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। এটা কেন বলা হয়? কারণ আমরা জানি সূর্যালোকের উপস্থিতিতে সৌরশক্তিকে জৈব রাসায়নিক শক্তিতে রূপান্তর করে কে? ক্লোরোপ্লাস্ট। এবং কোন বিক্রিয়াটার মাধ্যমে? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। এই জন্যই মেইনলি ক্লোরোপ্লাস্টের অপর নাম হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। তাহলে আমরা মোটামুটিভাবে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে যে বেসিক ইনফরমেশনগুলো আমাদের জানা দরকার সেটা আমরা ক্লাসের শুরুতে একদম কমপ্লিট করে ফেলছি। সেগুলো কি কি আমি আবার বলতেছি। সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টকে বলা হয় উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। কারণ কি? ক্লোরোপ্লাস্ট জিনিসটা তুমি উদ্ভিদ কোষ বাদে প্রাণী কোষে দেখতে পাওয়া না। প্রাণী কোষে যদি এই ক্লোরোপ্লাস্ট পাওয়া যেত তাহলে হয়তো আমাদের মাথা, হাত কিংবা পা সবুজ কালারের হতো। তো প্রাণী কোষে এটা পাওয়া যায় না, সেজন্যই আমরা বলতেছি যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিকটা তুমি উদ্ভিদ কোষ বাদে প্রাণী কোষে দেখতে পাবা না। 2 নম্বর যে ইনফরমেশন আমরা মনে রাখলাম সেটা হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে যত কোষীয় অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যত ধরনের কোষীয় অঙ্গাণু আছে সবকিছুর ভিতরে সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু কোনটা? সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু হচ্ছে আমাদের এই ক্লোরোপ্লাস্ট। 3 নম্বর যে ইনফরমেশন মনে রাখবো সেটা হচ্ছে 1883 সালে বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম হচ্ছে উদ্ভিদ কোষে এই ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন, ঠিক আছে? এবং তিনি হচ্ছে খুশিতে ঠেলায় শ্যাম্পু দিয়ে হচ্ছে সেদিন গোসল করছিলেন আর কি। আচ্ছা, তো 4 নম্বর যে ইনফরমেশন মনে রাখবো সেটা হচ্ছে উদ্ভিদ কোষের এই যে ক্লোরোপ্লাস্ট, তার ভিতরে যেহেতু উদ্ভিদ কোষ রান্নাবান্না করে সেজন্য এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় খাদ্য তৈরির কারখানা বা শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা, কোষের রান্নাঘর কিংবা শক্তি রূপান্তরের অঙ্গাণু। তো এই পর্যায়ে আমরা ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন কিংবা রাসায়নিক গঠনে যাওয়ার আগে কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন কিংবা বেসিক সম্পর্কে জেনে নিব, যেই বেসিকগুলো হয়তো বা তুমি কোনো ধরনের ভিডিও কিংবা হচ্ছে বইতে আলাদা করে পাবে না। সো এই জিনিসপাতিগুলো খুবই মনোযোগ দিয়ে কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের ডিএনএ। এই জিনিসটা যদি তোমাকে কেউ বলে যে আচ্ছা একটা উদ্ভিদ কোষের ডিএনএ কোথায় থাকে, তুমি কল্পনা করবা যে একটা উদ্ভিদ কোষের ডিএনএ, আচ্ছা একটা উদ্ভিদ কোষ নিলাম, তার ভিতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের ভিতরে থাকা ডিএনএ কথা, ঠিক না? তোমার চিন্তা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের ভিতরে তার যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের ভিতরে থাকা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের ভিতরে থাকা ডিএনএ, যেটাকে আমরা বলছি ক্রোমোজোমাল ডিএনএ বা একটা কোষের মেইন ডিএনএ, সেটা ছাড়াও একটা কোষের ভিতরে আরও 2 ধরনের ডিএনএ থাকে। সেই ডিএনএগুলো কি কি? একটা হচ্ছে প্লাস্টিডের ভিতরে থাকা ডিএনএ, এই যে দেখতেছো একটা বৃত্তাকার ডিএনএ, আরেকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে, এই যে একটা বৃত্তাকার ডিএনএ দেখতেছো। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্রোমোজোমের ভিতরে থাকা ডিএনএ মেইন ডিএনএ, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট এটাই একমাত্র ডিএনএ না। এই ডিএনএটা ছাড়াও আরও 2টা কোষীয় অঙ্গাণুর ভিতরে নিজস্ব ডিএনএ থাকে এবং যে ডিএনএগুলো হচ্ছে দেখতে বৃত্তাকার হয় সেই 2টা কোষীয় অঙ্গাণু কারা কারা? একটা হচ্ছে প্লাস্টিড আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা উদ্ভিদ কোষ যদি আমরা নিই, তার ভিতরে যদি আমরা ডিএনএ খুঁজতে যাই, কত ধরনের বা কত টাইপের আমরা ডিএনএ পাবো? 3 টাইপের ডিএনএ পাবো। তারা কারা কারা? একটা হচ্ছে ক্রোমোজোমের ভিতরে থাকা ক্রোমোজোমাল ডিএনএ, এই যে এটা, তারপর হচ্ছে প্লাস্টিডের ভিতরে থাকা প্লাস্টিডের ডিএনএ, এই যে এটা, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা বৃত্তাকার ডিএনএ, এই যে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা উদ্ভিদ কোষের ভিতরে মোটমাট 3 ধরনের ডিএনএ থাকে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি প্রশ্ন করি তোমাকে, তাহলে বলো তো একটা মানুষের কোষ যদি তুমি নাও কিংবা কোনো একটা প্রাণীর কোষ যদি তুমি নাও, সেখানে কয় টাইপের বা কত ধরনের তুমি ডিএনএ পাবা? আনসার হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে মানুষের কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের ভিতরে থাকা ক্রোমোজোমাল ডিএনএ, এটা তো থাকবেই স্বাভাবিক। আর 2 নম্বর হচ্ছে মানুষের যে মাইটোকন্ড্রিয়া আছে সেই মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা বৃত্তাকার ডিএনএ। মানুষের দিয়ে কিন্তু প্লাস্টিক ডিএনএ পাওয়া যাবে না। কিন্তু আগেই বললাম যে প্লাস্টিক জিনিসটা হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদ কোষ বাদে প্রাণী কোষে তুমি কিন্তু কোনো ধরনের প্লাস্টিকই দেখতে পাবে না। আর যেখানে প্লাস্টিক দেখতে পাচ্ছ না সেখানে হচ্ছে প্লাস্টিক ডিএনএ কোথা থেকে আসবে? সুতরাং প্লাস্টিক ডিএনএ কিন্তু মানব দেহে কিংবা কোনো ধরনের হচ্ছে প্রাণী কোষে কিন্তু তুমি দেখতে পাবা না। মানুষের দেহে কয় ধরনের ডিএনএ দেখতে পাবো? আমরা জাস্ট 2 ধরনের ডিএনএ দেখতে পাবো। সেগুলো কি কি? একটা হচ্ছে ক্রোমোজোমের ভিতরে থাকা ক্রোমোজোমাল ডিএনএ আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এখন যারা হচ্ছে একটু বুদ্ধিমান কিংবা একটু চিন্তা করতে পারো, তারা একটা প্রশ্ন করবা যে এই যে বৃত্তাকার ডিএনএ তার সাথে প্লাজমিডের কোনো একটা কানেকশন আছে কিনা, কিংবা এই বৃত্তাকার ডিএনএ গুলোকে কি প্লাজমিড বলা হবে কিনা? আনসার হচ্ছে নো। শুধুমাত্র ব্যাকটেরিয়ার কোষের ভিতরে, ব্যাকটেরিয়া যদি একটা কোষ নাও, এটা তো একটা উদ্ভিদ কোষ, ঠিক না? সো উদ্ভিদ কোষ না নিয়ে তুমি যদি একটা ব্যাকটেরিয়ার কোষ নাও, সেই ব্যাকটেরিয়ার কোষের ভিতরে যে নিউক্লিওয়েড কিংবা সিউডো নিউক্লিয়াস যেটা থাকে সেটার বাইরে এই সাইটোপ্লাজমের যে বৃত্তাকার ডিএনএ পাবা সেটাকে বলা হবে প্লাজমিড। তাহলে একটা কনফিউশন যেটা তোমার মনে রাইজ করতে পারে সেটা কিন্তু আমি
ক্লিয়ার করে ফেলছি অলরেডি। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকা বৃত্তাকার ডিএনএ কিংবা মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা বৃত্তাকার ডিএনএ, এই ডিএনএ গুলো যদিও বৃত্তাকার তবু তাদেরকে কিন্তু প্লাজমিড বলা হয় না। প্লাজমিড বলা হয় শুধুমাত্র এবং কেবলমাত্র ব্যাকটেরিয়ার ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ কে, বৃত্তাকার ডিএনএ কে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা বৃত্তাকার ডিএনএ কিংবা প্লাস্টিডের ভিতরে থাকা বৃত্তাকার ডিএনএ, এদের কাজটা আসলে কি ভাইয়া? কাজ হচ্ছে একটা কোষ যখন হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে একটা থেকে দুইটা কোষে পরিণত হয়, তখন তার ভিতরে এই যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলোকেও ডাবল হতে হয়। কাজেই এই একটা ক্লোরোপ্লাস্ট থেকে যখন হচ্ছে দুইটা ক্লোরোপ্লাস্ট সৃষ্টি হবে, তখন এই মাতৃ ক্লোরোপ্লাস্টের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো অপত্য দুইটা ক্লোরোপ্লাস্টে নিয়ে যাবে হচ্ছে এই বৃত্তাকার ডিএনএ। সেমলি একটা মাইটোকন্ড্রিয়া থেকে যখন হচ্ছে দুইটা মাইটোকন্ড্রিয়া তৈরি হবে, তখন এই মাতৃ মাইটোকন্ড্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো অপত্য কিংবা সন্তান মাইটোকন্ড্রিয়াতে নিয়ে যাবে হচ্ছে এই বৃত্তাকার ডিএনএ। তাহলে সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে বৃত্তাকার ডিএনএ গুলো আছে, যেটা হচ্ছে প্লাস্টিড ডিএনএ এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এদের কাজ কি ভাইয়া? এদের কাজ হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট কিংবা এই যে মাইটোকন্ড্রিয়া, সেটা যখন একটা থেকে দুইটায় পরিণত হবে, তখন মাতৃ ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্যগুলো অপত্য ক্লোরোপ্লাস্ট নিয়ে যাওয়া কিংবা মাতৃ মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্যগুলো অপত্য মাইটোকন্ড্রিয়াতে নিয়ে যাওয়া। আর এই ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া যেহেতু সাইটোপ্লাজমের অংশ, সেজন্য সাইটোপ্লাজমিক বৈশিষ্ট্যগুলো যেহেতু পরবর্তী উত্তরাধিকারে নিয়ে যাচ্ছে এই বৃত্তাকার ডিএনএ গুলো, সেজন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। এই জিনিসপাতিগুলো হচ্ছে সাইটোপ্লাজমের অংশ এবং ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার। তাহলে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স জিনিসটা কি ভাইয়া? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স মানে হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত কোনো একটা মাতৃ অঙ্গাণু থেকে অপত্য অঙ্গাণুতে বৈশিষ্ট্য ট্রান্সফারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। এবং এই সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে কোন ডিএনএগুলো? ভূমিকা পালন করে হচ্ছে প্লাস্টিডের ভিতরে থাকা এই বৃত্তাকার ডিএনএ এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা এই বৃত্তাকার ডিএনএ। তাহলে আমাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে নিচের কোন কোষীয় অঙ্গাণুটি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে, আমাদের আনসার দিতে হবে হয় ক্লোরোপ্লাস্ট না হয়তো মাইটোকন্ড্রিয়া। এরা কিভাবে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে? খুবই সিম্পল। এদের ভিতরে কোষের মেইন ক্রোমোজোমাল ডিএনএ বাদেও আলাদা রকম বৃত্তাকার ডিএনএ আছে এবং এই বৃত্তাকার ডিএনএ গুলো দিয়ে তারা পরবর্তীতে অপত্য ক্লোরোপ্লাস্ট কিংবা অপত্য মাইটোকন্ড্রিয়াতে নিজেদের বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার করতে পারে। এই জন্য আমরা মনে রাখবো যে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে কোষের ভিতরে থাকা দুইটা কোষীয় অঙ্গাণু, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে জিজ্ঞাসা করে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে কোন দুইটা কোষীয় অঙ্গাণু ভূমিকা পালন করে, আনসার হবে দুইটা, ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া। আর যদি জিজ্ঞাসা করে যে প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা পালন করে কোন কোষীয় অঙ্গাণু, আনসার হবে শুধুমাত্র একটা, তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কারণ প্লাস্টিক জিনিসটা শুধুমাত্র তুমি উদ্ভিদ কোষে খুঁজে পাবা, প্রাণী কোষে কোনো ধরনের প্লাস্টিক দেখতে পাবা না। আচ্ছা, একটু আগে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ক্রোমোজোমের ভিতরে যে ক্রোমোসোমাল ডিএনএ থাকে, যেটাকে আমরা বলছি মেইন ডিএনএ, সেটা ছাড়াও উদ্ভিদ কোষে আরও দুই জায়গায় ডিএনএ পাওয়া যায়। একটা হচ্ছে প্লাস্টিডের ভিতরে পাওয়া যায় আর একটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে পাওয়া যায়। প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা এই ডিএনএগুলো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘটনা সেখানে শেষ হতে পারতো, বাট কাহিনী সেটা না। মাননীয় স্পিকার, কাহিনী সেখানে শেষ না, আরও অনেক কাহিনী আছে। সেটা হচ্ছে উদ্ভিদ কোষের ভিতরে সাইটোপ্লাজমে যে রাইবোজোম থাকে, যেটাকে আমরা বলছি মেইন রাইবোজোম, সেটা ছাড়াও উদ্ভিদ কোষে আরও 3 ধরনের রাইবোজোম পাওয়া যায়। সেই 3 ধরনের রাইবোজোম কি কি? একটা হচ্ছে প্লাস্টিডের ভিতরে থাকা রাইবোজোম, 2 নাম্বার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা রাইবোজোম এবং 3 নাম্বার হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো যেগুলো আছে, তার ভিতরে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে তার গায়ে লাগানো রাইবোজোম। সো তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া উদ্ভিদ কোষে মোটমাট কত ধরনের রাইবোজোম পাওয়া যায়, আনসার হবে 4 ধরনের। কি কি? একটা হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকা মেইন রাইবোজোম, 2 নাম্বার প্লাস্টিডের ভিতরে থাকা রাইবোজোম, 3 নাম্বার মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা রাইবোজোম, 4 নাম্বার অবশ্যই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম আছে সেটা। সো মোটমাট উদ্ভিদ কোষে 4 ধরনের রাইবোজোম পাওয়া যায়। আচ্ছা, সো এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমাকে একটু বলো তো উদ্ভিদ কোষে তো 4 ধরনের রাইবোজোম পাওয়া যায়, মানুষের যদি কোনো একটা কোষ নাও বা প্রাণীর যদি কোনো একটা কোষ নাও, সেই ক্ষেত্রে কয় ধরনের রাইবোজোম পাওয়া যাবে? আনসার হচ্ছে একদমই সিম্পল, 3 ধরনের। কি কি? একটা হচ্ছে মেইন রাইবোজোম, যেটা হচ্ছে সাইটোপ্লাজমে থাকবে, 2 নাম্বার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা রাইবোজোম, 3 নাম্বার হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো রাইবোজোম। মানুষের দেহে যেহেতু প্লাস্টিক নাই, কাজে প্লাস্টিক রাইবোজোম কোথা থেকে আসবে, ঠিক না? সো মানুষের দেহে মোটমাট পাওয়া যায় 3 ধরনের রাইবোজোম, অন্যদিকে উদ্ভিদ কোষে পাওয়া যায় মোটমাট 4 ধরনের রাইবোজোম। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সাইটোপ্লাজমের ভিতরে যে রাইবোজোম আছে তার কাজ তো আমরা জানি যে প্রোটিন সংশ্লেষ করা, এখন এই রাইবোজোমটা বাদে বাকি যত রাইবোজোমগুলোর কথা বলতেছেন সেগুলোর কাজ কি?
সেগুলোর কাজও অলমোস্ট সেম, একই ধরনের কাজ, প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন তৈরি করা। তবে কাহিনী যেটা সেটা হচ্ছে এই সাইটোপ্লাজমে থাকা কোষের মেইন রাইবোজোমের কাজ হচ্ছে পুরা কোষটার জন্য হচ্ছে প্রোটিন তৈরি করা। অন্যদিকে এই কোষীয় অঙ্গাণুগুলোর ভিতরে থাকা নিজস্ব রাইবোজোমের কাজ হচ্ছে শুধুমাত্র এই কোষীয় অঙ্গাণুটার জন্য প্রোটিন তৈরি করা। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের প্রত্যেকের বাসার কারেন্টের লাইন তো কোনো না কোনো একটা বিদ্যুৎ অফিসের সাথে কানেক্টেড আছে, ঠিক না? তো সেই বিদ্যুৎ অফিসের কাজ হচ্ছে পুরো শহরটার জন্য হচ্ছে বিদ্যুৎ তৈরি করা। অন্যদিকে আমাদের অনেকের বাসায় আইপিএস থাকে না, সেই আইপিএস এর কাজ কি শুধুমাত্র আমাদের বাসাটার জন্য হচ্ছে বিদ্যুৎ তৈরি করা ইমার্জেন্সি সিচুয়েশনে। সো এরকমভাবেই সাইটোপ্লাজমের যে মেইন রাইবোজোম আছে তার কাজ হচ্ছে পুরা কোষটার জন্য প্রোটিন তৈরি করা। অন্যদিকে এই যে প্লাস্টিডের যে রাইবোজোম আছে তার কাজ হচ্ছে শুধুমাত্র প্লাস্টিডের জন্য প্রোটিন তৈরি করা। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে রাইবোজোম আছে তার কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার জন্য প্রোটিন তৈরি করা। অন্যদিকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম আছে তার কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্য প্রোটিন তৈরি করা, মাঝে মাঝে পুরা কোষের জন্য প্রোটিন তৈরি করা। আচ্ছা, সো এখন পর্যন্ত যে এক্সক্লুসিভ বেসিকগুলো আমরা শিখলাম সেগুলো একটু সামারি করা প্রয়োজন, না হয়তো অনেকে হচ্ছে প্যাচ লাগাই ফেলবা। সো সেই কাজটাও আমি করে দিচ্ছি। একটু দেখো যে একটা উদ্ভিদ কোষের ক্রোমোজোমের ভিতরে থাকা মেইন ডিএনএ এবং সাইটোপ্লাজমে থাকা মেইন রাইবোজোম ছাড়াও আরও দুইটা উদ্ভিদকোষীয় অঙ্গাণুর ভিতরে নিজস্ব ডিএনএ এবং নিজস্ব রাইবোজোম থাকে। তারা কারা কারা? তারা হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। কাজেই এই বেসিকটা জানার সাথে সাথে কিন্তু এখন আর তোমার ভোলার কোনো চান্স নাই। তুমি কিন্তু এখন যখনই হচ্ছে প্লাস্টিড আঁকতে যাবা বা প্লাস্টিডের গঠন বর্ণনা করতে যাবা, তোমার মাথায় আসবে আচ্ছা আসল ভাইয়া বলছিল যে আচ্ছা এর ভিতরে নিজস্ব ডিএনএ থাকে, নিজস্ব রাইবোজোম থাকে। কাজে প্লাস্টিড আঁকার সময় তুমি নিজস্ব ডিএনএ নিজস্ব রাইবোজোম আঁকবা। পাশাপাশি হচ্ছে যখন তুমি মাইটোকন্ড্রিয়া পড়তে যাবা তখনও তোমার মাথায় কি খেয়াল আসবে যে সৌরভ ভাইয়া বলছিল যে এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে নিজস্ব ডিএনএ থাকে, নিজস্ব রাইবোজোম থাকে। কাজে মাইটোকন্ড্রিয়া যেহেতু আমি আঁকতেছি সুতরাং এর ভিতরেও নিজস্ব ডিএনএ দিতে হবে, নিজস্ব রাইবোজোম দিতে হবে। সো বইয়ের মাঝে কিন্তু এই এক্সক্লুসিভ বেসিকগুলো তুমি পাবা না। এই জিনিসটা না পাওয়ার কারণে হচ্ছে আমাদের বায়োলজির অনেক কিছু মুখস্থ করতে হয়। আমরা বুঝতে পারি না যে বায়োলজির একটার সাথে আরেকটা কনসেপ্টের মিল কোথায়। আর তাই তোমাদের এই সমস্যার সমাধান করতে আমাদের হালকিস্টেন পরিবার থেকে কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে বায়োলজি কোর্স, যেখানে আমরা বায়োলজির এরকম কিছু এক্সক্লুসিভ ট্রিক, টিপস এবং হচ্ছে বেসিক শেখানোর মাধ্যমে তোমাদের কাছে বায়োলজি যথাসম্ভব সহজ করে, আনন্দদায়ক করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারেস্টিং করে উপস্থাপনের চেষ্টা করব। আর তাই আমাদের সেই বায়োলজি কোর্সে কীভাবে তোমাকে অংশগ্রহণ করতে হবে, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা নিয়ে তুমি যদি জানতে চাও তাহলে চোখ রাখো আমাদের হালকিস্টেনের এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে রাখো। পাশাপাশি ভাইয়ারও একটা চ্যানেল আছে যেটা তুমি সাবস্ক্রাইব করতে পারো। এখনই ইউটিউবের সার্চ বাটনে গিয়ে লেখো বায়োলজি আড্ডা, তাহলেই হচ্ছে আমার বায়োলজি নিয়ে বানানো মজার মজার ভিডিওগুলো তুমি পেয়ে যাবা। সো সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে আশা করি বায়োলজি সম্পর্কে, সায়েন্স সম্পর্কে তোমার একটা আগ্রহ সৃষ্টি হবে এবং তুমি অনেক অনেক ভালো করতে পারবে বায়োলজিতে। সেই শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে ক্লোরোপ্লাস্টের ফার্স্ট লেকচার থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সেকেন্ড লেকচারে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।